তো বাচ্চারা তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, অবশ্যই তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। তবে তোমাদের জন্য আরো একটা খুশির খবর নিয়ে আসছি। সেটা হচ্ছে আমি তোমাকে অভয় দিয়ে একটা কথা বলতে পারি, যদি কোনো শিক্ষার্থী, যদি কোনো স্টুডেন্ট, যদি কোনো আমার ছোট ভাই বা ছোট বোন এইচএসসি তে থাকা অবস্থায় এই যে দুইটা ইম্পর্টেন্ট গণিত বই, একটা হচ্ছে এসি আহমেদ স্যারের বই আর একটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই, এই দুইটা বইয়ের সবগুলা প্রবলেম তুমি যদি সলভ করে যেতে পারো, আমি তোমাকে 100% নিশ্চয়তা দিয়ে বলতেছি, বুয়েট ভর্তি পরীক্ষা বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো, কিংবা এইচএসসি বোর্ড পরীক্ষা বলো, ইভেন ম্যাথ অলিম্পিয়াডেও তোমাদের কোনো সমস্যা থাকবে না। তোমরা একদম খুব সহজে সবগুলো জায়গা পার পেয়ে যেতে পারবে। আর আমাদের এই সিরিজটা শুরু হবে, আমরা একদম এই দুইটা বইয়ের প্রত্যেকটা অঙ্কই ধরে ধরে সলভ করাই দেবো এই ক্লাসগুলোতে। তাহলে চলো শুরু করি। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিই, আমরা এতদিন যেভাবে অঙ্ক করছি সেটা হচ্ছে অঙ্কের সূত্রগুলো মুখস্থ করছি, সূত্রগুলো বসিয়ে দিয়ে আমরা অঙ্ক করছি, কিন্তু সেই জায়গায় কিন্তু কেন ব্যাপারটা এরকম হলো এই জিনিসটা আসলে সঠিকভাবে ফিল করতে পারি নাই। মানে ব্যাপারটা ছিল এরকম, এটাই সূত্র, এভাবে বসাতে হবে, বসিয়ে অঙ্ক করতে হবে। তবে আমি যেভাবে তোমাদেরকে করাবো সেটা ওইভাবে না, ওইরকম সূত্র দিয়ে না। তুমি বলতে পারো অনেকটা সূত্র ছাড়াই, হ্যাঁ অঙ্ক করবে সূত্র ছাড়া, এবং তুমি প্রত্যেকটা জিনিস ফিল করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি কিভাবে ফিল করে জাস্ট শুধুমাত্র যোগ বিয়োগের ধারণা অ্যাপ্লাই করে অঙ্ক সমাধান করা যায়। এবং আজকে আমরা শুরু করব সরল রেখা অধ্যায়ের 3.2 অনুশীলনী। এখন 3.2 এ কি আলোচনা করা আছে? অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণ সংক্রান্ত আলোচনা। তো তোমরা সবাই যার কাছে যে বই আছে, যে কোনো একটা বই থাকলেই হবে, যে কোনো একটা বই খুলে ক্লাসটা করা শুরু করো। তো আমরা শুরুতে যে প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে এসি আহমেদ স্যারের 2 এর 7 নম্বর অঙ্কটা। দেখো যে এসি আহমেদ স্যারের 2 এর 7 নম্বর অঙ্কটা। তো আমরা আগে প্রবলেমটা লিখি। আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে যে -3,4 ও 7,9 বিন্দুদ্বয় সংযোজক রেখাকে রেখাকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক। নির্ণয় করো। তো তাহলে আসো আমরা আগে কিছু বেসিক জিনিস বুঝি। আগে আমরা বুঝি যে অন্তর্বিভক্ত জিনিসটা বলতে কি বোঝায়। তো আমাদের এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে -3,4 এবং আরেকটা বিন্দু কত? 7,9। খেয়াল করো, আমি এটাকে বললাম এ বিন্দু, আমি এটার নাম দিলাম হচ্ছে বি বিন্দু। তো অন্তর্বিভক্ত আমি যদি বলি এই বিন্দুটা, তো এই বিন্দুটা কি করছে? একদম মাঝ বরাবর ভাগ করছে, তাহলে এটাকে আমরা বলবো অন্তর্বিভক্ত। আর এই সরলরেখাটাকে যদি আমি একটু বর্ধিত করি, এই পাশে নিয়ে যাই অথবা এই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের এ ও বি এর সংযোজক রেখা কি ছিল? এইটা। তাহলে এই পাশের কোনো বিন্দু বা এই পাশের কোনো বিন্দু, অর্থাৎ সংযোজক রেখার বাইরের কোনো বিন্দু যে অনুপাতে বিভক্ত করে তার নাম হলো বহির্বিভক্ত। আর এই যে অনুপাতটা বের করার নিয়ম হলো, মানে হচ্ছে কি অনুপাতে বিভক্ত করে, এটা বের করার জন্য আমি একটা টেকনিক তোমাকে শিখাই দিচ্ছি যাতে তুমি কখনো ভুল না করো। একটা হচ্ছে বিন্দু, সংযোজক বিন্দু, একটা নিতে হবে সংযোজক বিন্দু, আরেকটা হচ্ছে বিভক্তিকরণ বিন্দু। এটা মনে রাখবা যে অনুপাতটা কিসের হবে? সংযোজক বিন্দু
আর বিভক্তিকরণ বিন্দু। তাহলে তুমি খেয়াল করো আমাদের এখানে এই জায়গায় ধরলাম যে এ ও বি এর সংযোজক রেখা ছিল, এটা সি বিন্দুতে বিভক্ত করছে। কেমন বিভক্ত এটা, তাহলে সি বিন্দু কেমন বিভক্ত করছে, যেহেতু মাঝখানে বিভক্ত করছে, এটার নাম হলো অন্তর্বিভক্ত। এবং এই অন্তর্বিভক্তিকরণের অনুপাতটা কত হবে দেখো, আমাদের আমরা যদি কমন সেন্সে বলি তাহলে কি অনুপাতে বিভক্ত করছে, এইটা ইসটু এইটা, অর্থাৎ এসি ইসটু বিসি। আর এটা সহজে বোঝানোর উপায় হচ্ছে, একটা আমি প্রথমে সংযোজক বিন্দু নিলাম এ, তারপর বিভক্তিকরণ বিন্দু সি, হ্যাঁ, ইসটু পরেরটা কি, সংযোজক বিন্দুটা হচ্ছে বি আর একটা হলো সি। এবার আমি যদি বলি যে ডি বিন্দু কি অনুপাতে বিভক্ত করে, খেয়াল করো ডি বিন্দু, তাহলে আমি যদি ডি বিন্দু বলি তাহলে আমাদের এবার বিভক্তিকরণ বিন্দু কোনটা, ডি। তাহলে আমার প্রথমে কোন বিন্দু নিতে হবে, এ বিন্দু নিতে হবে। দেখো সংযোজক বিন্দু এ, বিভক্তিকরণ বিন্দু ডি, আবার আরেকটা বিন্দু হচ্ছে বি ইসটু আরেকটা বিন্দু হচ্ছে বি, এবং বিভক্তিকরণ বিন্দু কি ডি। তাহলে এখানে কোন অনুপাতে বিভক্ত করবে, এবি ইসটু বিডি অনুপাতে। অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত, বহির্বিভক্ত, বহির্বিভক্ত। তো এবার আমি আরেকটা বিন্দু চিন্তা করতেছি, ধরো এটা হলো ই বিন্দু। খেয়াল করো এই জায়গায় ই বিন্দুও কি করবে, ই বিন্দুও কি করবে, যে আমাদের সংযোজক রেখা ছিল কারটা, আমাদের সংযোজক রেখা হচ্ছে এ আর বি এর। তাহলে ই বিন্দু এখানে কি করতেছে, ই বিন্দু যেহেতু এই আমাদের সংযোজক রেখার বাইরের বিন্দু, তাহলে এটাও কি বিভক্ত করে, বহির্বিভক্ত করে। আর বিভক্তিকরণের অনুপাতটা বের করার সাধারণ লজিকটা কি, সংযোজক বিন্দু কার সংযোজক বিন্দু এ আর বি, তার মানে আমি প্রথমে এ নেব, এ, তারপর হলো বিভক্তিকরণ বিন্দু কোনটা ই, তাহলে এ ই ইসটু সংযোজক বিন্দু বি, বিভক্তিকরণ বিন্দু ই, তাহলে বি ই অনুপাত এটাও কি বিভক্ত করে, বহির্বিভক্ত করে। তাহলে আমরা আশা করি তোমরা অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত ব্যাপারটা বুঝছো। তো এখন আমরা অঙ্ক করা শুরু করব একদম কোনো প্রকার সূত্র ছাড়া। তুমি শুধু একটা জিনিস মনে রাখবা, বাড়লে যোগ করতে হয়, কমলে বিয়োগ করতে হয়। তাহলে আমাদের এই অধ্যায়ের জন্য একটাই সূত্র, সেটা তাহলে একটু লেখো আমার সাথে সাথে, একটু লেখো, বাড়লে যোগ, কমলে বিয়োগ। সিম্পল একদম, বাড়লে যোগ, কমলে বিয়োগ। এর বাইরে এই অধ্যায়ে আর কোনো সূত্র নাই। তো আমরা এবার এই যে এসিউ আহমেদ স্যারের কত 2007 নম্বর প্রবলেমটা সলভ করব। দেখো আমরা প্রথমে কার সংযোজক রেখা -3 4 7 9, তাহলে একটা বিন্দু হচ্ছে -3,4 আর একটা বিন্দু হচ্ছে 7,9। তো এখানে বলছে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, কত অনুপাতে বিভক্ত করবে, 3:2। তাহলে অন্তর্বিভক্ত করলে সেই বিন্দুটা কোথায় অবস্থিত হবে, ভেতরে, ভেতরে। তাহলে এই বিন্দুটা ধরো আমরা ধরে নিলাম আমরা সি, না ধরলেও সমস্যা নাই। তাহলে আমার এই অংশটুকু কত হবে, অনুপাতটা কত, এই যে এ বি, অনুপাতটা কত, এসি ইসটু বিসি, তাই না। তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের 3 আর এই অংশটুকু আমাদের কত, 2। তাহলে আমি যদি বলি তাহলে এই সম্পূর্ণ অংশটুকু কত হবে, 3 + 2 = 5। তাহলে আমরা অন্তর্বিভক্তকারী বিন্দু বের করতেছি, অন্তর্বিভক্তকারী বিন্দু। খেয়াল করো এবার আমাদের দুইটা জিনিস বের করতে হবে জেনারেল লজিক অনুযায়ী, একটা হলো ডেল এক্স আর একটা হচ্ছে ডেল ওয়াই। ডেল এক্স মানে হলো পার্থক্য, ক্লিয়ার। খেয়াল করো ডেল এক্স, আমরা পার্থক্য কি কখনো নেগেটিভ হয়, পার্থক্য অলওয়েজ পজিটিভ। এই কারণে আমি যে কাজটা করব, একটা মডুলাস দিয়ে শুরু করব, মানে হচ্ছে মডুলাস, আমাদের পার্থক্যটা নেওয়া হবে। তাহলে x এর পার্থক্য কত একটু খেয়াল করো দেখি, -3 আর 7, পার্থক্যটা কত, -3 -7। এবার আমি এই জিনিসটাকে কয় ভাগে ভাগ করছি, এই টোটালটা এই এবি অংশটা কয় ভাগে ভাগ হয়ে গেছে, 5 ভাগে। তাহলে যেহেতু 5 ভাগে ভাগ হয়ে গেছে, এই কারণে হলো 5 দ্বারা ভাগ। তাহলে দেখো তো আমাদের এই জায়গায় মানটা কত আসলো, 3 আর 7, এখানে আছে -10, মডুলাস করলে +10,
তার মানে এটা হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে আমি del y টা বের করতে চাচ্ছি। দেখো del y টা তাহলে কত? del y টা দেখো 4 থেকে এই জায়গায় মডুলাস y থেকে y বাদ দিতে হবে। তাহলে 4 থেকে 9 বিয়োগ, আর এটাকে আমি কয় ভাগে ভাগ করছি? 5 ভাগে, এই কারণে 5 দ্বারা ভাগ। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? 1। আসলে এটা যে এইভাবে করতে হবে এমন কোনো কথা নেই, তুমি কিন্তু মুখোমুখি বের করতে পারো। তোমার কাজ কি বের করা? পার্থক্য বের করা। তাহলে দেখো এই x থেকে x এর পার্থক্য কত? -3 আর 7 এর পার্থক্য কত? 10। তুমি যদি মুখোমুখি পারো আলহামদুলিল্লাহ, এইভাবে করার প্রয়োজন নেই। 10 কয় ভাগে ভাগ করতেছি? 5 ভাগে। তাহলে 1 ভাগের মান কত? 2। ক্লিয়ার? আবার আমি যদি y এর ক্ষেত্রে চিন্তা করি, 4 আর 9 এর পার্থক্য কত? 4 আর 9 এর পার্থক্য হলো 5। কয় ভাগে ভাগ করতেছি? 5 ভাগে। তাহলে 1 ভাগের মান কত? 1। ওকে? আর যাদের একটু করতে সমস্যা হবে তারা এইভাবে 1 ভাগের মান বের করে দিবে। তাহলে এইগুলো আসলে তুমি কয় ভাগের মান বের করতেছো? এগুলা বের করতেছো হচ্ছে 1 ভাগের মান। তো আমাকে কি করতে হবে? সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরে নিলাম, এই যে এটা হলো সি বিন্দুর স্থানাঙ্ক। স্থানাঙ্ক মানে কয়টা পার্ট? 2টা, x, y। তো খেয়াল করো, দেখো আমি একটা নিয়মটা কি বলছিলাম? বাড়লে যোগ, কমলে বিয়োগ। দেখো -3 থেকে 7 এ যাওয়া লাগবে। তাহলে মানটা কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তাহলে বাড়লে কি করতে হবে? যোগ করতে হবে। দেখো এটা কয় ভাগ ছিল? টোটালটা 5 ভাগ। 5 ভাগের জন্য 5 ভাগের 1 ভাগের মান আমরা x এর জন্য কত বের করছি? 2। তাহলে এখানে কয় ভাগ আছে? 3 ভাগ। তাহলে 3 ভাগের জন্য মান কত হবে? 6। তাহলে -3 থেকে 7 মান বাড়তেছে। তাহলে এখানে কত বাড়বে? 3 ভাগের জন্য 6 বাড়বে। তাহলে -3 এর সাথে যদি 6 বাড়ে তার মানে 6 যোগ করব। তাহলে -3 এর সাথে 6 যোগ করলে কত হয়? 3। ক্লিয়ার? এবার আমি y স্থানাঙ্ক বের করব। দেখো y স্থানাঙ্কের ক্ষেত্রে 1 ভাগের মান কত আসছে? 1। তাহলে 1 ভাগের মান যদি 1 হয়, এখানে কয় ভাগ? 3 ভাগ। তাহলে 3 ভাগের জন্য মান কত? 3। তার মানে 4 থেকে কোথায় যাব? 9 এ। মান বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাড়লে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 3 ভাগের জন্য আমরা মান কত পেয়েছি? 3। তাহলে কত যোগ করব? 3 যোগ করব। তাহলে 4 এর সাথে 3 যোগ করলে কত হয়? 7। তাহলে y স্থানাঙ্কটা হবে 7। তাহলে আমার অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা হবে 3,7। এবার তুমি তোমার প্রশ্নের উত্তরের সাথে মিলায় নাও। কেমন হইছে না? সহজ। তাহলে আমাদের অন্তর্বিভক্তকারী বিন্দু হয়ে গেল। এবার আমরা কি করব? এবার আমরা বহির্বিভক্তকারী বিন্দু বের করব। বহির্বিভক্তকারী বিন্দু। বাচ্চারা দেখো, তা আমাদের কার কার সংযোজক দেখা ছিল? -3,4 আরেকটা কত? খেয়াল করো 7,9। দেখো বহির্বিভক্তকারী বিন্দু মানে কি? ভাগ করবে। কোথায় ভাগ করবে? বাইরে ভাগ করবে। তাহলে এই পাশেও ভাগ করতে পারে, এই পাশেও ভাগ করতে পারে। একটা জেনারেল সেন্স চিন্তা করো, এটা a, এটা b। খেয়াল করো, যদি এই পাশে ভাগ করে তাহলে আমার বিভক্তকরণ অনুপাতটা কত হবে? AC, এই যে আর হলো এইটুকু। তাহলে দেখো এই পাশে যদি হয় তাহলে প্রথম অংশটা ছোট হবে, আর বিন্দুটা যদি এই পাশে হয় তাহলে প্রথম অংশটা বড়, দ্বিতীয় অংশটা ছোট। ক্লিয়ার? এখন তুমি খেয়াল করো যে হচ্ছে আমাদের অনুপাতটা কত? বিভক্তিকরণ অনুপাতটা কত? 3:2। এখন এই বিভক্তকরণ বিন্দুটা কোন পাশে এটা বোঝার জন্য তুমি যে কাজটা করবা, যে পাশের অনুপাতটা ছোট, আমি আবার বলতেছি, যে পাশের অনুপাতটা ছোট বিভক্তিকরণ বিন্দুটা হবে সেই পাশে। তাহলে দেখো 3:2 যেহেতু এই জায়গায় 3:2 যেহেতু, তাহলে বিভক্তিকরণ বিন্দু ছোট কোনটা? b এর পাশেরটা, দ্বিতীয় অংশটা ছোট। তাহলে বিভক্তিকরণ বিন্দুটা হচ্ছে দ্বিতীয় বিন্দুর পাশে। তাহলে এই বিন্দুটা হচ্ছে c। আমরা এটা এবার বের করার চেষ্টা করব। খেয়াল করো, তাহলে প্রথম বিভক্তিকরণ বিন্দু কি? AC। এসিটা আমাদের কয় ভাগ? 3 ভাগ। আর দ্বিতীয় অনুপাতটা কত? এইটা। তাহলে এটা কয় ভাগ? 2 ভাগ। দেখো পুরাটা 3 ভাগ,
এইটা 2 ভাগ, তাহলে আমাদের এই যে এই অংশটা হলো কয় ভাগ? তোমার 3 - 2 = 1 ভাগ। তাহলে আমার এবার কাজ কি করা? পার্থক্য বের করা। তাহলে পার্থক্য আমি যদি বের করি, a আর b এর পার্থক্য বের করি, তাহলে দেখো del x কত হবে? del x হচ্ছে -3 -7। এখন এই অংশটা কয় ভাগে ভাগ হইছে? 1 ভাগে, তাহলে 1। তাহলে ক্যালকুলেশন করে এটা আমরা পেলাম হলো 10। এবার আমি যদি del y টা বের করতে চাই, তাহলে দেখো আমাদের পার্থক্য কত? 4। y এর পার্থক্য নেওয়া লাগবে এবার 4 আর 9, তাহলে 4 - 9 মডুলাস, আর কয় ভাগে ভাগ হয়ে গেছে? এই অংশটুকু 1 ভাগ, তাহলে হলো 1। তাহলে 1 ভাগের মধ্যে কত পড়লো? 5। ওকে, তাহলে আমরা দেখলাম যে 1 ভাগ সমান হলো x এর 1 ভাগ সমান হলো 10, আর y এর 1 ভাগ সমান হলো 5। ক্লিয়ার? তুমি এবার খেয়াল করো, এখান থেকে এটা কয় ভাগ? 2 ভাগ। -3 7, মান বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তাহলে এই পাশেও মান কি হবে? বাড়বে। খেয়াল করো, তাহলে এটা 1 ভাগের জন্য কত বাড়ছে? 10। ক্লিয়ার? তাহলে 2 ভাগের জন্য কত বাড়বে? 20। এখানে আছে কত? 7। বাড়বে কত? 20। তো 20 বাড়লে কত হবে? 27 কম। ক্লিয়ার? এবার আমরা y স্থানাঙ্কটা বের করব। y এর ক্ষেত্রে 1 ভাগ সমান তুমি কত পাইছো? 5। তো খেয়াল করো, 4 9 মান কত বাড়ছে? সরি, 4 9 মান বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে এই পাশেও কি হবে? বাড়বে। এখন কত বাড়বে? 1 ভাগের জন্য বাড়ছে কত? 5। তাহলে এটা কয় ভাগ? 2 ভাগ। তাহলে 2 ভাগের জন্য বাড়বে কত? 10। আছে কত? 9। তাহলে 10 যদি বাড়ে তাহলে হবে কত? 19। তার মানে বহির্বিভক্তিকরণ বিন্দুটা হচ্ছে 27,9। দেখো আগে তোমরা অঙ্কগুলা কত m1 x2 m2 x1 দিয়ে কত বড় করে করতাম, কিন্তু এটা কিন্তু ফিল করা যায় না। কিন্তু এখন কিন্তু তুমি একদম জলজল করে ফিল করতে পারতেছো যে আসলে এটাই তো হচ্ছে। আসলে ব্যাপারটা হলো এরকম, তুমি যদি সহজ করে চিন্তা করতে পারো তাহলে দেখবে পৃথিবীর সকল অঙ্কই খুব 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 বেশি সহজ। তো আর যারা বুদ্ধিমান তাদের তো এটাও করার দরকার নেই। আমার কাছে হলো পার্থক্য বের করা। -3 আর 7 এর পার্থক্য কত? 10। এটা কয় ভাগ? 1 ভাগ। তাহলে 1 ভাগের জন্য 10, তাহলে 2 ভাগের জন্য কত হবে? 20। -3 7 মান বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তাহলে এই পাশেও মান কি হবে? বাড়বে। কত বাড়বে? 2 ভাগের জন্য 20 বাড়বে। তাহলে 20 বাড়লে কত? 27। অনুরূপভাবে 4 আর 9 এর পার্থক্য কত? 5। এটা কয় ভাগ? 1 ভাগ। 1 ভাগের জন্য 5, তাহলে 4 9 বাড়তেছে, তাহলে এটাও কি হবে? বাড়বে। তাহলে 1 ভাগের জন্য 5 বাড়ে, তাহলে 2 ভাগের জন্য কত বাড়বে? 10। তাহলে 9 যদি 10 বাড়ে তাহলে কত হবে? 19। তাহলে বহির্বিভক্তিকরণ বিন্দু পাইলাম 27,9। দেখো তোমার উত্তর হয়ে গেছে। এবার আমরা যে জিনিসটা করলাম, যদি এখানে বহির্বিভক্তিকরণ বিন্দুটা যদি বলতো, অনুপাতটা আমি একটু চেঞ্জ করে দেই তোমাদের জন্য সুবিধা হবে। খেয়াল করো, যদি এখানে তো 3:2 আছে, 2:3 অনুপাতে বহির্বিভক্ত করত, তাহলে কি ঘটনা ঘটতো? খেয়াল করো, তাহলে একটা বিন্দু কত? এটা কত? -3,4। বিটা কত নিরক্ষী? দেখো বিটা হচ্ছে 7,9। তো খেয়াল করো, তাহলে আমি বলছি বিভক্তিকরণ বিন্দুটা অবস্থিত হবে বহির্বিভক্তের ক্ষেত্রে যেটা ছোট তার পাশে। তাহলে কি প্রথম পাশের অংশটা কি ছোট না? তাহলে এই পাশে অবস্থিত হবে। তাহলে এটা হলো আমাদের সি। তো খেয়াল করো, এই জায়গায় আমাদের এই অংশটাকা তাহলে কয় ভাগ? 2 ভাগ। এই পুরাটা কয় ভাগ? পরেরটা হলো 3 ভাগ। তাহলে এই অংশটুকু কত হবে? এইটুকু হলো 3, এইটুকু হলো 2, তাহলে এই অংশটুকু কত? 3 - 2 = 1 ভাগ। তাহলে 1 ভাগের জন্য দেখো কত? 7 - 3। তাহলে এখানে পার্থক্য কত? 7 আর -3 পার্থক্য কত? 10। তাহলে 1 ভাগের জন্য পার্থক্য হলো 10। তাহলে এখানে কয় ভাগ? 2 ভাগ। খেয়াল করো, এখানে কয় ভাগ? 2 ভাগ। তাহলে 1 ভাগের জন্য পার্থক্য হলো 10। তাহলে 2 ভাগের জন্য পার্থক্য কত হবে? 20।
তাহলে দেখো, তাহলে এখানে পার্থক্য হলো x এর পার্থক্য হলো 20। এখন 7 - 3 মান বাড়ছে না কমছে? কমছে। তাহলে এখানেও কি হবে? কমবে। কত কমবে? দুই ভাগের জন্য 20 কমবে। তাহলে এখানে আছে কত? -3। -3 থেকে 20 কমলে কত হবে? -3 থেকে 20 কমলে -23 কম। এবার তুমি খেয়াল করো, 9 4 মান বাড়ছে না কমছে? কমছে। কত কমছে? 5, তাই না? পার্থক্য কত? 5। তাহলে 5 হলো কয় ভাগের জন্য? এক ভাগের জন্য। তাহলে দুই ভাগের জন্য কত হবে? 10। তাহলে দুই ভাগের জন্য হলো 10। তাহলে খেয়াল করো, 9 4 কত? কমলো 5, কমছে। তাহলে 4 এপাশেও কি হবে? কমবে। কত কমবে? দুই ভাগের জন্য আমরা একটু আগে দেখাইছিলাম 10 কমবে। তাহলে তোমার 4 থেকে 10 কমে গেলে তাহলে কত হবে? -6। তাহলে আমার এই বিন্দুটা হবে 2:3 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দু। তো আমরা এইটা দিয়ে অনুরূপ আরো বেশ কিছু প্রবলেম সলভ করতে পারবো। আমি সেগুলো লিখে দিচ্ছি, তোমরা একটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করে আমাকে দেখাবে। অনুরূপ প্রবলেমগুলো হচ্ছে যে এটার অনুরূপ কি কোনগুলো তোমরা সলভ করতে পারবে। এসিও আহমেদের 2 এর 1 2, তারপর হচ্ছে 3, উদাহরণ 1 2। আর কেতাব সাহেবটা আমি একটু লিখে দিচ্ছি, আমি ইয়া করি না, আমি একটু বলতেছি যে কেতাব সাহেব কোনগুলা এই অঙ্কের নিয়মে সলভ হবে। আচ্ছা, এটা আমরা দেখাবো। এবার আমরা পরের প্রবলেমটাতে যাই। কি কঠিন? আসলে সবই সহজ মনে হবে তুমি যদি একটু সহজ করে চিন্তা করতে পারো। আসলে সহজ করে যেটা চিন্তা করতে পারে তাদের জন্য সবই সহজ। আমরা পরের প্রবলেম, যে প্রবলেমগুলোকে তোমরা অনেক কঠিন মনে করতে, সেগুলো আমরা একটু সলভ করব। এবার এসি আহমেদ স্যারের বইয়ের 10 নম্বর অঙ্ক আর কিতাবউদ্দিন স্যারের বইয়ের 2 এর বি সেম প্রবলেম। তাহলে কিতাব স্যারের বইয়ের হচ্ছে 2 এর বি নম্বর প্রবলেমটা করতেছি আমরা, আর এই একই অঙ্ক এসি আহমেদ স্যারের বইয়ের 10 নম্বর অঙ্ক। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখাই, আমরা আগে এটা করি। এটা হচ্ছে কিতাব স্যারের বইয়ের 1 এর বি, হ্যাঁ, আর এসি আহমেদ স্যারের বইয়ের 5 এর 1। কোশ্চেনটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে আমাদের 7 5 ও -2, 1 সরি -2, -1 বিন্দু দ্বয়ের সংযোজক রেখার সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক কত? তো সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক কত, আমরা এই প্রবলেমটা এবার সলভ করব। আমাদের ওই জায়গায় নিয়ম তো একটাই, বাড়লে যোগ কমলে বিয়োগ, এটা ছাড়া আর কোনো নিয়ম নাই। আর যাদের একটু করতে সমস্যা হবে তার আগে ডেল এক্স আর ডেল ওয়াই এটা বের করে দিবে। তাহলে খেয়াল করো যে একটা আছে 7 5, আরেকটা কত? -2 -1। তো এখানে কি করবে? সমান 3 ভাগে ভাগ করবে। তাহলে সমান যদি 3 ভাগে ভাগ করতে চাই, তাহলে আমরা দেখতেছি সমত্রিখণ্ডক বিন্দু হবে কয়টা? 2টা। খেয়াল করো, বলো সমত্রিখণ্ডক বিন্দু কয়টা? 2টা। আসলে কত খণ্ডক বিন্দু কয়টা এটা বোঝার নিয়মটা হচ্ছে খণ্ড সংখ্যা -1।
যেমন সমত্রিখণ্ডক বিন্দু, তাহলে সমত্রিখণ্ডক বিন্দু হবে 3 - 1 দুইটা। সমচতুর্খণ্ডক বিন্দু তাহলে 4 - 1, সমচতুর্খণ্ডক বিন্দু হবে 3টা। সমপঞ্চখণ্ডক বিন্দু হবে কয়টা? 5 - 1 4টা। ক্লিয়ার? তো আমি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছি। আমাদের কোনো সূত্র নাই ভাই, কোনো কিছু নাই, জাস্ট বেসিক সেন্স। তাহলে আমরা প্রথমে আমরা কি করব? ডেল x করব, ডেল y করব। যারা মুখোমুখি করতে পারে তারা মুখোমুখি করবা, আর যাদের সমস্যা তারা আমার মতো করে একটু করার চেষ্টা করো। দেখো, তাহলে আমি দেখি সমত্রিখণ্ডক বিন্দু, তার মানে এই রেখাটা কয় ভাগে ভাগ হয়ে যাচ্ছে? 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। বল কয় ভাগে? 3 ভাগে ভাগ হচ্ছে। তাহলে 3 ভাগে যদি ভাগ হয় তাহলে আমরা এক ভাগের মান বের করি। তাহলে এখানে পার্থক্যটা হচ্ছে x থেকে x বিয়োগ x থেকে x এর পার্থক্য, তাহলে 7 - -2 ডিভাইডেড বাই কয় ভাগে ভাগ হচ্ছে? ত্রিখণ্ড 3 ভাগে ভাগ হচ্ছে। তার মানে এক ভাগের মান হচ্ছে কত? 3। আমি যদি ডেল y বলি তাহলে y থেকে y এর পার্থক্য 5 মাইনাস কত? -1। হ্যাঁ, এটাও কয় ভাগ হচ্ছে? 3 ভাগে। তাহলে y এর মান, y এর এক ভাগ হচ্ছে 2। তাহলে আমরা দেখলাম x এর এক ভাগ 3 আর y এর এক ভাগ হলো 2। তাহলে এবার ত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্কগুলো আমরা নির্ণয় করি। আগে আমরা x স্থানাঙ্ক নির্ণয় করি। দেখো, তাহলে x এর এক ভাগ হলো 3, এই ভাগ এই ভাগ এই ভাগ সব ভাগ কিন্তু সমান। এটাও এক ভাগ, এটাও এক ভাগ, এটাও কয় ভাগ? এক ভাগ। আর এক ভাগের জন্য আমরা পরিবর্তন পাবো কত? 3। তাহলে 7 থেকে -2 এর দিকে যাচ্ছি। তাহলে 7 থেকে -2 এর দিকে যাচ্ছি, তার মানে মান বাড়তেছে না কমতেছে? কমতেছে। তাহলে কমলে কি করতে হয় জানো? বিয়োগ। তাহলে খেয়াল করো, তাহলে x এর ক্ষেত্রে এক ভাগের মান কত? 3। তাহলে কত করে বিয়োগ হবে? 3 করে বিয়োগ হবে। তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত? 4, 4 থেকে 3 বাদ দিলে কত? 1। তাহলে আমাদের কিন্তু x স্থানাঙ্কের ঝামেলা শেষ। এবার আমি y স্থানাঙ্ক নিয়ে কাজ করব। y স্থানাঙ্কের ক্ষেত্রে এক ভাগ সমান কত? 2। খেয়াল করো, এখানে কত আছে? 5, এখানে কত? -1। মান বাড়তেছে না কমতেছে? কমতেছে। কত করে কমবে? 2 করে কমবে। তাহলে যদি 2 করে কমে, মানে এক ভাগের জন্য 2 করে কমবে। তাহলে 5 থেকে 2 কমলে কত? 3। 3 থেকে 2 কমলে কত? 1। তাহলে আমাদের সমত্রিখণ্ডক বিন্দু নির্ণয় করা শেষ। তাহলে একটা সমত্রিখণ্ডক বিন্দু হলো 4 3 আর একটা সমত্রিখণ্ডক বিন্দু হলো 1। বিশ্বাস না হয় তোমার বইটা খুলে উত্তর দেবো। দেখো, আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করি না, শুধু বেসিক সেন্স অ্যাপ্লাই করছি। তো যারা বুদ্ধিমান তাদের কিন্তু এটাও করা লাগবে না। তারা কিভাবে করবে? 7 আর -2 এর পার্থক্য 9, 3 ভাগ, 3 দ্বারা ভাগ। 9 ভাগ 3 কত? 3। 7 থেকে -2 এ যাব, মান বাড় কমতেছে। কত করে কমবে? 3 করে কমবে। 7 থেকে 3 বাদ দিলে 4, 4 থেকে 3 বাদ দিলে 1। এবার 5 আর -1 এর পার্থক্য কত? 6। কয় ভাগ? 3 ভাগ। কয় দ্বারা ভাগ? 3 দ্বারা ভাগ। তাহলে এক ভাগে কত পড়তেছে? 2। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত? 3। 3 থেকে 2 বাদ দিলে কত? 1। শেষ। ক্লিয়ার? বুঝছো না? দিছি না? এবার আমরা এসইউ আহমেদের বইয়ের 2 এর 4 নম্বর প্রবলেম সলভ করব। দেখো, এসইউ আহমেদ, হ্যাঁ, 2 এর 4 নম্বর প্রবলেম। আমি এবার প্রবলেমটা লিখবো না। এবার তোমাকে এবি রেখার এ আর বি বিন্দুর স্থানাঙ্ক দেয় না। এবি এর স্থানাঙ্ক বের করতে বলছে, কিন্তু কি দেয়া আছে? সমত্রিখণ্ডক বিন্দুগুলো দেয়া আছে। তাহলে সমত্রিখণ্ডক বিন্দু কি কি? পি, এটা হচ্ছে 3,3 আর কিউ হচ্ছে 8,5। ভাইয়া কখনো ঘাবড়াবে না, বিশ্বাস করো, পুরা গণিত বইটা এইভাবে করা যায়। আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাদেরকে শেখাবো। বিলিভ মি, গণিতে যোগ বিয়োগ ছাড়া কিচ্ছু নাই। রেডি? খেয়াল করো ভাইয়া, যে হচ্ছে এই জায়গায় দেখো, যেহেতু এটা সমত্রিখণ্ডক বিন্দু, তাহলে এইটা, এই অংশ, এই অংশ, এই অংশ সমান। তার মানে এই ঘরটাও যা, এই ঘরটাও তা, এই ঘরটাও তা। তো যেহেতু সমান, সমান সমান করে বাড়ায় কমায় দিলেই শেষ, কাজ শেষ। 3 8, তাহলে এটাও যতটুকু, এক্ষেত্রে যতটুকু হবে এক্ষেত্রেও ঠিক কিন্তু ততটুকুই বাড়বে। মানে এখানকার পরিবর্তন আর এখানকার পরিবর্তন সমান হবে, কারণ এই অংশ সমান। ক্লিয়ার?
খেয়াল করো 3 8 মান বাড়লো না কমলো? বাড়লো। কত বাড়ছে? 5। তাহলে এই ক্ষেত্রেও এই দিকে যেহেতু বাড়ছে তাহলে এই পাশে গেলে মান কি হবে? আরো বাড়বে। তাহলে কত বাড়বে? 3 8 5 বাড়ছে, তাহলে এই ক্ষেত্রেও 5 বাড়বে। তাহলে কত? 13 কমা 3 5 মান বাড়লো না কমলো? বাড়লো। কত বাড়লো? 2। তাহলে এই ক্ষেত্রেও কত বাড়বে? 2। তাহলে 5 থেকে 2 বাড়লে কত? 7। এবার তাহলে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা তামাতামা। এবার আমরা কাকে তামাতামা করব? এ বিন্দুকে তামাতামা করব। তাহলে তুমি খেয়াল করো যে আমরা যদি এ বিন্দুকে তামাতামা করতে চাই, দেখো আমি এই পাশে আসতেছি, এই অংশ সমান, তাহলে এই ক্ষেত্রেও যে পরিবর্তন হবে যেভাবে, এই ক্ষেত্রেও একই ভাবে পরিবর্তন হবে। তাহলে x স্থানাঙ্ক চলে গেল 8 3 8 3 মান বাড়ছে না কমছে? কমছে। কত কমছে? 8 থেকে 3 বাদ দিলে 5 5 কমছে। তাহলে এই ক্ষেত্রেও কত কমবে? 5 কমবে। তাহলে 3 থেকে যদি 5 কমে তাহলে কত হবে? -2 কম। দেখো 5 3 মান বাড়লো না কমলো? এইদিকে আসছে, কমছে। কত কমছে? 2 কমছে। তাহলে এই ক্ষেত্রেও কি হবে? কমবে। কত? 2। তাহলে 3 থেকে 2 কমলে কত? 1। দিস ইজ আনসার। তাহলে এ বিন্দুও তামাতামা হয়ে গেল, বি বিন্দু তামাতামা হয়ে গেল। অঙ্ক সলভ। তো আমি তোমাদের বয়স শুধুমাত্র ত্রিখণ্ডক বিন্দু আছে, আমি এবার চাচ্ছি তোমরা একটু চতুর্খণ্ডক বিন্দু, পঞ্চখণ্ডক বিন্দু এগুলো একটু সলভ করো। তো আমরা তাহলে এখানে তোমাকে একটা অঙ্ক নিচ থেকে বাড়ায় দেব, কারণ তোমাদের বইটা নাই। আমি দুটো বিন্দু দিচ্ছি। একটা বিন্দু হচ্ছে 3,6, এটা প্রবলেম, এটা বইয়ের প্রবলেম না, বানাই দিচ্ছি আর কি। 3 6 আরেকটা হচ্ছে 15, -18। তো এক নম্বরে আমি বের করব ত্রিখণ্ডক বিন্দু, এটা বের করব না। আচ্ছা চতুর্খণ্ডক বিন্দু বের করি। চতুর্খণ্ডক বিন্দু কয়টা হবে লক্ষ্মী? 3টা। মধ্যবিন্দু বের করি। তাহলে আমরা চতুর্খণ্ডক বিন্দুর জন্য এক ভাগের জন্য আমরা আগে ডেল x বের করি, ডেল y বের করি। তাহলে খেয়াল করো ডেল x 3 15, তার মানে কত? 3 - 15 মডুলাস, এখানে চতুর্খণ্ডক 1 2 3। তাহলে চতুর্খণ্ডক মানে হচ্ছে তোমার সমান 4 ভাগে ভাগ করবে